18 লাখ কোটি টাকা দেনার গল্প শোনাতে চাই। আপনারা যারা আমাকে শুনছেন একটু সময় নিয়ে শুনবেন কি বলতে চাই। নিজে আজ অনুধাবন করবেন সংকট কেন, কেন আপনার বেতনের টাকায় অথবা উপার্জনের টাকা দিয়ে আপনার নিজের জীবন চালাতে, পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। কেন তেল আনতে পান্তা ফুরোয়, এর পিছনের গল্প আজ শোনাবো। শেখ হাসিনার সময়ে যে অর্থনৈতিক উন্নয়নের গল্প শুনেছিলাম সেটা আসলে ঋণ করে ঘি খাওয়ার মতো। ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে হাসিনা সরকার প্রবৃদ্ধির হারকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিয়েছিলেন। গত বছরের 7 আগস্ট দৈনিক বণিক বার্তার হেডলাইনের খবরে প্রকাশিত তথ্য উপাত্তের দাবি অনুযায়ী 2024 সালের 5 আগস্ট তারিখে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে 18,35,000 কোটি টাকারও বেশি। অথচ 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার দিনে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। শেখ হাসিনা শাসনামলে এই দুই ঋণের স্থিতির পার্থক্যটা ছিল 15,58,206 কোটি টাকা। তার মানে দাঁড়ায় গত 5 আগস্ট পালিয়ে যাওয়ার আগে হাসিনা এই 18,35,000 কোটি টাকার ঋণের ভারে জনগণকে নিমজ্জিত করে। অথচ প্রতি বছর মাথাপিছু জিডিপির উচ্চ প্রবৃদ্ধি দেখিয়েছিল, আর যাকে বলা চলে ভয়ঙ্কর রকম শুভঙ্করের ফাঁকি এবং জনগণের সাথে নিকৃষ্টতম প্রতারণা। ফলে 2025 সালের জানুয়ারিতে এসে মাথা পিছু নাগরিকের ওপরে 1 লক্ষ টাকারও বেশি দেনা। ধারণা করা যায় আগামী 1 দশক ধরে দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ অবস্থায় চলে যাবে। এত বড় অঙ্কের ঋণের বোঝা, সেই সাথে সুদসহ কিস্তি পরিশোধ করতে সরকারকে নাজেহাল হতে হবে। শেখ হাসিনা শাসনামলে উন্নয়নকে ত্বরান্বিত করতে একের পর এক মেগা প্রকল্পে হাত দেন এবং সেই প্রকল্প শেষ করতে লাগামহীনভাবে বাস্তবায়িত হয়েছে শত শত উন্নয়ন প্রকল্প। এবং প্রতিটি মেগা প্রকল্প এবং উন্নয়ন প্রকল্পের নামে সেই সব ব্যয়কে 2, 3, 4 কোনো ক্ষেত্রে আরও বেশি ব্যয় দেখিয়ে সেখান থেকে লুটপাট করা হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা, যে কারণে এসব প্রকল্পের ব্যয় বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। গত 15.5 বছর দেশ ছিল লুটপাট এবং পুঁজি লুণ্ঠনের মহোৎসবের। পুঁজি লুণ্ঠনের কেন্দ্রে ছিল লুটেরা অলিগার্ক ব্যবসায়ী এবং রাজনীতিবিদ ও দুর্নীতিবাজ আমলা। যে দেশের চলমান 82টি প্রকল্পে শেখ হাসিনার কোনো না কোনো আত্মীয় স্বজন জড়িত রয়েছে, যেগুলো প্রকল্প ব্যয় 51,000 কোটি টাকার বেশি। হাসিনা পরিবার, আত্মীয় স্বজন এবং অলিগার্ক ব্যবসায়ীরাই শুধু নয়, আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী, সংসদ সদস্য, উচ্চ স্তরের নেতাকর্মী, এমনকি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও গত 15.5 বছর কোনো না কোনোভাবে দুর্নীতি, পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারে জড়িয়ে গিয়েছিল। বলা যায় হাজারো কৌশলে ঋণ করে এই সব ঋণের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়। আর এ কারণেই এই ঋণের দায়ে পুরা জাতি আজ ঋণের সাগরে ডুবে গেছে। এত দুর্নীতি, লুণ্ঠন, লুটতরাজ করেও কিভাবে সাধারণ মানুষকে শুভঙ্করের ফাঁকি দিয়েছে, কিভাবে দেশকে সমৃদ্ধশালী দেখিয়েছে, কিভাবে আমাদেরকে বুঝিয়েছে আমাদের জিডিপির প্রবৃদ্ধির হার অনেক হাই, সেই কথাই বলবো এখন। বিগত সময়ে শেখ হাসিনার পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল তার নির্দেশে 2014 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে ডাটা ডক্টরিংয়ের কেন্দ্রে পরিণত করে। প্রতি বছর জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছে, একই সঙ্গে মাথাপিছু জিডিপি বাড়িয়ে দেখানোর জন্য দেশের মোট জনসংখ্যাকে কমিয়ে দেখানো হয়েছে, দেশের রপ্তানি আয়কে বাড়িয়ে দেখানো হয়েছে, মূল্যস্ফীতির হারকে সবসময় কমিয়ে দেখানো হয়েছে এবং দারিদ্র সীমার নিচের জনসংখ্যাকে কম দেখানো হয়েছে, যাতে করে দারিদ্র নিরসনে সরকারের সাফল্যকে বড় করে দেখানো যায়। দেশে জনগণের জন্মহার এবং মৃত্যুহারকেও কম দেখানো হয়েছে, যাতে জনসংখ্যার প্রবৃদ্ধির হার কৃত্রিমভাবে কম দেখানো যায়। একই সাথে দেশের টোটাল ফার্টিলিটি রেটকেও কমিয়ে দেখানো হয়েছে, যাতে করে জনসংখ্যা বৃদ্ধিতে সরকার সফল হচ্ছে ভাবে প্রচার করা যায়। আর এসব মেকানিজমের কারণে 2023-24 অর্থ বছরে বিগত সরকার যে অর্থসূচক দেখিয়েছিল তার চাইতে বর্তমানে প্রায় $5 বিলিয়ন কমে গিয়েছে। বিগত সময় আমরা শুনেছি দারিদ্র সীমা 18% নিচে, কিন্তু বাস্তবতা আরও অনেক বেশি। গত বছর 2রা নভেম্বর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি দাবি করেন, গত 10 বছরের প্রত্যেক বছর বিভিন্ন পন্থায় দেশ থেকে বিদেশে $12 বিলিয়ন থেকে $15 বিলিয়ন পাচার হয়ে গেছে।
শ্বেতপত্র কমিটির গবেষণায় উঠে এসেছে স্বৈরশাসক হাসিনার 15.5 বছরের লুটপাটতন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন হিসেবে মোট $234 বিলিয়ন লুণ্ঠিত হয়ে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে। এর ভিতর সবচাইতে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং ও ফিনান্সিয়াল খাত, তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত, তারপর ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্য প্রযুক্তি খাত। শ্বেতপত্রে খাতওয়ারি লুণ্ঠনের তথ্য উপাত্ত উদ্ঘাটন করে লুণ্ঠিত অর্থের প্রাক্কলন প্রকাশ করা হয়েছে। শ্বেতপত্রে 28টি দুর্নীতির পদ্ধতির মাধ্যমে লুণ্ঠন প্রক্রিয়াকে বিশ্লেষণে নিয়ে আসা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ভারত এবং কয়েকটি ট্যাক্স হ্যাভেন সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসাবে চিহ্নিত হয়েছে। এদিকে জনগণের জীবনমানে বড় ধরনের কোনো বিপর্যয় যেন না নেমে আসে, এজন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু যে 234 কোটি টাকা লুণ্ঠিত হয়ে বিদেশে পাচার হয়ে গেছে বলে বলা হচ্ছে, সেই টাকা কি পুনরায় দেশে ফেরত আনা সম্ভব হবে? ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিছু দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যাংকিং খাতকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রেখেছে এবং আগামী 2-3 মাসের মধ্যে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু জিডিপি প্রবৃদ্ধির হার বর্তমান অর্থবছরের 4% উন্নতি করা যাবে কিনা বোঝা যাচ্ছে না। পতনের আগে হাসিনা সরকার দাবি করেছিল বাংলাদেশের মোট জিডিপি $450 বিলিয়ন অতিক্রম করেছে। ইতিমধ্যেই বিদেশি একটি গবেষণা সংস্থা এই দাবির বিপরীতে তিনি দাবি করেন বাংলাদেশের জিডিপি $300 বিলিয়ন কাছাকাছি। এদিকে নিক লিয়া নামে এক গবেষক দাবি করেছেন বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি $1794 মার্কিন। এখন কি আপনি উত্তর পেয়েছেন আপনার জীবনে হঠাৎ করে কেন এই ছন্দপতন ঘটল? অর্থনীতির এই চাকা যদি সরল পথে না চলে তাহলে নুন আনতে পান্তা ফোরাবেই।